গুড ইভিনিং। সবাইকে স্বাগত। এর আগের পর্বে আমি অনুপাত বা রেশিও কাকে বলে এবং রেশিওর বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি অনুপাত সম্পর্কে আরও কিছু জিনিস আলোচনা করছি। যেমন অনুপাতের যে সবসময় যে পূর্ণ সংখ্যায় যে আসবে অনুপাতটা তা নাও হতে পারে। অনুপাত অনেক সময় এরকম আকারে দেওয়া হতে পারে, যেমন 1:1/2, এই 1:1.5, ঠিক আছে, মানে 1:3/2। এই ধরনের যখন দেওয়া থাকবে সবসময় সেটাকে জানবে যে সেটাকে পূর্ণ সংখ্যায় আমাকে কিন্তু রেশিওয় নিয়ে আসতে হবে। মানে সেটাকে এখন যদি আমরা বলেছিলাম কালকে যা করব বাঁ দিকে যা করব ডান দিকেও তাই করব, সেম জিনিস। তাই এখানে আমি কি করছি, দুদিকে যদি আমি 2 দিয়ে এখন মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 2:3, একটা পূর্ণ সংখ্যার রেশিও হয়ে গেল। ঠিক তেমনই যদি 3:3.5 এরকম কোনো জায়গায় দেওয়া থাকে তাহলে সেটাকেও আমরা 2 দিয়ে বা 3 দিয়ে যেমন থাকবে আর কি, সেটাকে দুদিকেই মাল্টিপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি যে এটা 6:7, মানে একটা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে এসেছি। আচ্ছা, অনুপাত সম্পর্কে মোটামুটি এইটুকু ধারণা থাকলেই মোটামুটি চলবে। এইবার আমরা আসছি যে সমানুপাত। সমানুপাত যখন আমরা করব তখন যেটা বলতে হবে সেটা হচ্ছে যে সমান অনুপাত। সমানুপাত কথাটা আসছে সমান অনুপাত থেকে। ধরো এখানে এ একটা ভ্যালু আছে, এ একটা ভ্যারিয়েবল যার একটা ভ্যালু আছে, সাপোজ ধরি আমরা 10 আছে, আর বি আমাদের আছে 20, ঠিক আছে। আর তাহলে a:b সমান কত হচ্ছে, a:b সমান হয়ে যাচ্ছে আমাদের 10:20, মানে 1:2, ঠিক আছে। আচ্ছা, এইবারে সি মানে মনে করো যে সি মানে একটা ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে 100 আর ডি এর ভ্যালু হচ্ছে সাপোজ 200। তাহলে c:d সমান কত না, c:d সমান হচ্ছে 100:200, মানে হচ্ছে 1:2। এখানে দেখো দুটো অনুপাতই কিন্তু সমান, 1:2, এখানেও 1:2, কিন্তু আমাদের এ আর বি এর ভ্যালুগুলো কিন্তু আলাদা। সাপোজ যদি এখানে আমাদের এ এর কাছে কত টাকা আছে, বি এর কাছে কত টাকা আছে এই হিসেবে করি, সি এর কাছে কত টাকা আছে, ডি এর কাছে কত টাকা আছে, তো দেখা যাচ্ছে যে এখানে টাকার পরিমাণটা কিন্তু সবাইকার ক্ষেত্রে আলাদা, অথচ a:b সমান c:d হয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন আমরা বলি এটা সমানুপাত, ঠিক আছে। সমানুপাতকে আমরা ইচ্ছা করলে সমান চিহ্ন দিয়েও লিখতে পারি c:d, অথবা আমরা সমানুপাত চিহ্নটাকে দিয়ে দেব, ঠিক আছে, সমানুপাত চিহ্ন দিয়ে দেব। এটাকে আমরা ইংলিশে বলবো যে a:b প্রপোর্শন টু c:d, ঠিক আছে। মানে এ আর বি, এ বি আর সিডি আমাদের সমানুপাত আছে। তাহলে সমানুপাত যখন আমরা পড়তে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমানুপাতের কিন্তু 4টে টার্ম হয়ে যাচ্ছে, তাই না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। তাহলে এই 4টে টার্ম অনুযায়ী কিন্তু সমানুপাতে ভিন্ন ভিন্ন অঙ্ক আসে, এবং সেই অঙ্কগুলো হয়তো বলতে পারে এ আর সি আর ডি এর ভ্যালু দিয়ে দিল, বি এর মান কত, বা আমাদের হয়তো এ আর বি দিয়ে দিল, সি এর মান কত, ডি এর মান দেওয়া আছে হয়তো, ঠিক আছে। এইভাবে বিভিন্ন মিসিং টার্ম তোমাকে ক্যালকুলেশন করতে দিতে পারে। আচ্ছা, এখানে দুটো উদাহরণ নেওয়া যাক। যেমন একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এখানে তৃতীয় পদ নির্ণয় করতে বলছি। এখানে এ কত আছে 4 বলা আছে, বি 10 বলা আছে, সি কত জানা নেই, ডি বলা আছে। তাহলে আমরা এখানে যেহেতু a:b:c:d আমরা জানি, এখানে বলেই দিয়েছিল আমাকে অঙ্কটার মধ্যে, তাই a:b আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখব c:d। পরের লাইনে আমি এমনি করে লিখব যে a/b সমান c/d, ঠিক আছে। এবার আমার যেমন বলা আছে, আমার এখানে a:4 বলা আছে, b:10 বলা আছে, আমাদের সি বলা নেই, তাই সি এর জায়গায় আমি এক্স লিখতে পারি, বা সিও কেউ লিখে দিতে পারে, আর ডি এর ভ্যালুটা হচ্ছে 50। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10 × x সমান হচ্ছে 4 ×
50, 4 ইন্টু 50, ঠিক আছে। তাহলে এক্স সমান আসছে 4 ইন্টু 50 মানে 200 বাই 10 মানে হচ্ছে 20, ঠিক আছে। এখানে তুমি বেরিয়ে গেল তৃতীয় পদের ভ্যালুটা বেরিয়ে গেল, মানে সি মানে হচ্ছে 20 বেরিয়ে গেল, ঠিক আছে। আবার ধরি এইখানে আমাদের দ্বিতীয় পদটা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে এ মানে আমাকে বলা আছে 25, বি মানে আমাকে বলা নেই, আর সি মানে ডি মানে বলা আছে। ঠিক ওইভাবেই আমরা এখানেও বার করে নেব এ বাই বি সমান সি বাই ডি। তা এখানে এ মানে আমার 25 বলা আছে, আমি বি যেটা নেই সেটা এমনি রেখে দেবো, সি মানে 500 আর ডি মানে হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের আসছে 25 বাই বি সমান হচ্ছে এইটা 1/2, তাহলে কোণাকুণি গুণ করে দিলে আসছে বি সমান 50। তাহলে এইভাবে আমাদের দ্বিতীয় পদ বার হয়ে গেল। এইভাবে কোনো একটা মিসিং টার্ম বার করা যায়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এই কথাটা প্রায়ই আমাদের শুনতে পাওয়া যায় যে ক্রমিক সমানুপাতি, সাপোজ ধরা যাক যে এ বি আর সি হচ্ছে তিনটে টার্ম, এরা ক্রমিক সমানুপাতিতে আছে, ঠিক আছে। ক্রমিক সমানুপাতিতে যখন এরা থাকবে তাহলে তখন আমাদের লিখব এ বাই বি সমান হচ্ছে বি বাই সি, ঠিক আছে, মানে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, ঠিক আছে। সিমিলারলি যদি এ বি সি ডি চারটে টার্ম ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা ওইখানে লিখব যে এ বাই বি সমান হচ্ছে আমাদের বি বাই সি সমান হচ্ছে আমাদের সি বাই ডি, ঠিক এইভাবে, ঠিক আছে। এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, এমনি করে লিখে যাব। এইটা হচ্ছে ক্রমিক সমানুপাতির নিয়ম। সাপোজ আমাদের এখানে তিনটে টার্মই করতে দেওয়া আছে, নিয়ে বলা আছে যে তিনটে সংখ্যা হয়তো বলে দিয়েছে বা দুটো সংখ্যা যে কোনো বলে দিয়েছে যে 10 আর সাপোজ একটা সংখ্যা লাস্টে দেওয়া আছে যে একটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, এরকম একটা সংখ্যা নিচ্ছি আমি আমার হিসেব মতন। সাপোজ আমি আরেকটা সংখ্যা নিচ্ছি সেটা হচ্ছে 40, ঠিক আছে। নিয়ে বলছে যে এই 10 আর 40-এর মধ্যে একটা সংখ্যা আমাকে এমন চয়েস করতে হবে যে সংখ্যা মানে দুবার ব্যবহার হবে, মানে ক্রমিক সমানুপাতিতে হবে, ঠিক আছে। মানে মধ্যপদটা আমাদের এখানে নির্ণয় করতে হবে। যদি মানে কোশ্চেনটা থাকছে যে তিনটে টার্ম আমাদের ক্রমিক সমানুপাতিতে আছে, যার এন্ড টার্মগুলো তোমাকে হয়তো বলে দিয়েছে 10 আর 40, নিয়ে বলছে যে মধ্যেখানে সমানুপাতিটা কী হবে, ঠিক আছে। তাহলে আমি সেটাকে ধরে নিলাম এক্স, তাহলে 10 আর এইটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে নিয়ম অনুযায়ী এইটাকে আবার এক্সই ধরতে হবে, ঠিক আছে। তাহলে 10 বাই এক্স সমান হচ্ছে এক্স বাই 40, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 40 ইন্টু 10 মানে 400, 400 মানে আমরা জানি 20 গুণ 20, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 20। তাহলে এখানে মধ্যপদটা বার হয়ে গেল। ঠিক সিমিলারলি আমাদের এখানে এন্ড টার্মও বার করা যাবে। যদি মনে বলে দেয় ঠিক এই অঙ্কটাই যদি থাকতো আমার যে এরকম 10 আছে, 20 আছে, আর একটা 20 আছে, আর লাস্টে কি হবে, ঠিক আছে না, তাহলে এইখানেও সেই আমরা ওই একই কথা বলবো, ঠিক আছে, যে 10 বাই 20 সমান 20 বাই এক্স হচ্ছে, ঠিক সিমিলারলি 10x সমান হচ্ছে 400, তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে 40, 400 বাই 10 মানে 40, লাস্ট টার্মটা হয়ে গেল 40, ঠিক আছে। এমনি করে আমাদের ক্রমিক সমানুপাতির অঙ্ক থাকলে সেটা মধ্য সমানুপাতি হোক বা আমাদের শেষের পদই হোক বা প্রথম পদই হোক আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে। এবার আমি দেখছি যে আমাদের সমানুপাতের প্রয়োগ আমরা কোথায় কোথায় করতে পারি, প্রপোর্শনের প্রয়োগ আমরা এখানে কোথায় করব। তো এখানে আমি এখানে ছক কেটে দেখিয়েছি যে আমাদের সমানুপাত ব্যাপারটা এখানে দু রকম জিনিস হতে পারে। একটা হচ্ছে সরল সমানুপাত, যেটা আমরা পড়ে এলাম, যেটাকে আমরা বলছি সিম্পল প্রপোর্শন, আর আরেকটা হচ্ছে আমাদের বিপরীত অনুপাত, যেটাকে আমরা বলছি ইনভার্স প্রপোর্শন, ঠিক আছে। এইবার
একটা সরল সমানুপাতের অঙ্ক। তোমরা নিশ্চয়ই সেরকম দেখে এসছো যে ঐকিক নিয়মের অঙ্ক বলে এক ধরনের অঙ্ক ছিল, যেহেতু 20টা বইয়ের দাম হয়তো 200 টাকা হলে 50টা বইয়ের দাম কত। যদি এইরকমই একটা প্রশ্ন থাকতো তাহলে সেই প্রশ্নটাকে আমরা এইরকম আকারে প্রথমে লিখে নেব, নাম্বার অফ বুকস আর কস্ট, মানে দাম কত, টাকাতে। এখানে 20টা বইয়ের দাম 200 টাকা, 50টা বইয়ের দাম কত টাকা, এটা কতটা যেটা আছে সেটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এক্স লিখেছি। তাহলে যেহেতু আমাদের এখানে যে দাম বাড়লে আমাদের তার সঙ্গে দাম বাড়লে বলছি যে এখানে নাম্বার অফ বুকস বেড়ে গেলে আমাদের এখানে দামটাও বেড়ে যাবে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে নাম্বার অফ বুকস প্রপোর্শন, এইটাকে প্রপোর্শন সাইন বলে, কস্ট ইন রুপিস। ঠিক আছে, মানে আমাদের এখানে টাকা বাড়লে দামটাও বাড়বে, দুটোই বাড়বে, তাই না? মানে আমি যতগুলো বই কিনবো ততগুলোই আমার এখানে, ততটাই টাকা আমাদের এখানে বাড়বে, তাই তো? তাহলে এই যখন ব্যাপারটা হয়ে যাবে সেটাকে আমরা বলছি সরল অনুপাত বা সিম্পল রেশিও। ঠিক আছে, এইবারে আমরা যখনই সরল অনুপাত হয়ে যাবে তখন আমাদের এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হয়ে যাবে, মানে 20/50 = 200/x। তাহলে এখান থেকে আমাদের ইজিলি 20x হচ্ছে 200 × 50, তাহলে x হচ্ছে 200 × 50/20, মানে এখানে 10 দিয়ে কেটে যাবে, আমাদের 500 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 500 টাকা লাগবে যে 50টা বই কিনতে। ঠিক আছে, এখানে কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা বইয়েরই দাম কিন্তু সেম, প্রত্যেকটা বইয়ের দাম আলাদা হয়ে গেলে কিন্তু এইরকমভাবে আমাদের করা যাবে না। এটা আরেক ধরনের জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের বিপরীত অনুপাত বা ইনভার্স প্রপোর্শন, মানে একটা জিনিস বাড়লে অন্য একটা জিনিসের কিন্তু কমবে। এখানে একটা অঙ্ক আমি সাজিয়ে নিয়েছি যেটা মনে করো বলছে যে একটা গাড়ি আমাদের যদি 20 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে যায় তাহলে আমাদের সময় লাগে 2 ঘন্টা কোনো একটা জায়গায় পৌঁছতে। এবার 50 কিলোমিটার/আওয়ার স্পিড নিয়ে যদি গাড়িটা যায় তাহলে কত সময় লাগবে। ঠিক সিমিলারলি এক্স দিয়ে আমরা করবো। এইখানে একটা বুঝবার জিনিস আছে, এখানে গাড়িটার স্পিড যত বাড়বে তত কিন্তু আমাদের টাইমটা কম হবে, তাই না? তাহলে এইটাই হয়ে যাচ্ছে বিপরীত অনুপাত। তখন আমাদের লেখার নিয়মটাও হচ্ছে উল্টো, 20/50 সমান এদিকটা কিন্তু 2/x না লিখে এদিকটা হয়ে গেল x/2। তাহলে 50x হচ্ছে 20 × 2, তাহলে x হচ্ছে 40/50, মানে হচ্ছে তোমার 4/5 ঘন্টা। 4/5 ঘন্টা মানে আমরা এটাকে মিনিট করে নিতে পারি, যে 60 মিনিট দিয়ে ইন্টু করে 5/12, তাহলে 48 মিনিট আমাদের সময় লাগছে। তাহলে দেখা যাচ্ছে যে 20 কিলোমিটার/আওয়ার স্পিডে গেলে লাগতো 2 ঘন্টা টাইম, সেখানে 50 কিলোমিটার/আওয়ার গেলে তার সময় লেগে যাচ্ছে 48 মিনিট, মানে কম সময় লাগছে। এই ধরনের অঙ্ক যখন বার হবে এটা হচ্ছে আমাদের ইনভার্স প্রপোর্শনের অঙ্ক। ঠিক আছে, আর এতটাই পর্যন্ত থাকলো। এবার আবার দেখা হবে আগামীকাল অন্য পর্বে অন্য কিছু বিষয় নিয়ে।